নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। পোস্ট অফিস জিডিএস রেজাল্ট 2025-এর ফার্স্ট লিস্ট জারি হয়ে গেছে। তোমরা অনেকেই চেক করেছো, যাদের যাদের সিলেকশন হয়েছে তাদের জন্য কংগ্রাচুলেশনস। কিন্তু যাদের সিলেকশন হয়নি, ফার্স্ট লিস্টে যাদের নাম ওঠেনি, তাদের কিন্তু হতাশ হওয়ার কিছু নেই, কারণ তোমাদের এখনও অনেকগুলো লিস্ট প্রকাশিত হওয়া বাকি আছে। সেকেন্ড লিস্ট, থার্ড, ফোর্থ, ফিফথ এবং সিক্সথ লিস্ট পর্যন্ত তোমাদের জারি হবে, যেখানে 60%, 70% বা 80% নাম্বারের যারা ক্যান্ডিডেট আছে তাদেরও কি সিলেকশন হওয়ার সম্ভাবনা আছে। আজকে এই ভিডিওর মাধ্যমে সেটার ব্যাপারে একদম ডিটেলস ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করব। কোন কোন ডিভিশনে হাই কাট অফ গেছে সেটাও জানতে পারবে, এবং যাদের ফার্স্ট লিস্টে নাম আছে তাদের আর কি করতে হবে, কি কি ডকুমেন্টস তোমাদের রেডি রাখতে হবে, সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরকমই অথেন্টিক ইনফরমেশন আমি সবার আগে তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ অথেন্টিক ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, এবং তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, কোন ডিভিশনে তোমরা অ্যাপ্লাই করেছো, অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে স্যার লিস্টটা কিভাবে পাবো। দেখো, তোমরা যারা যারা জানো তাহলে তো ঠিক আছে, কিন্তু লিস্ট কিভাবে পাওয়া যাবে, তোমরা এই জায়গায় অপশানে তোমরা ক্লিক করবে। সেখান থেকে তোমরা যে সার্কেলে অ্যাপ্লাই করেছো সেই সার্কেলটা একবার দেখে নেবে, এবং সেখান থেকেই তোমরা লিস্টটাকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের আসানসোল ডিভিশন থেকে যদি তুমি চেক করো, এখানে দেখবে কিছু জায়গায় 95.1429% সিলেকশন হয়েছে, কিছু জায়গায় কিন্তু 94.42% সিলেকশন হয়েছে। মানে পোস্ট অফিস, বিভিন্ন পোস্ট অফিসে সেখানে কিন্তু বিপিএম, এবিপিএম না ডাক সেবক, ঠিক আছে, সেটা কিন্তু ম্যাটার করছে যে কোন পোস্টে তার সিলেকশন হয়েছে, এবং সেই অনুযায়ী তোমরা দেখবে যে বিপিএম পোস্টে কাট অফটা কিন্তু হাই গেছে, এবিপিএম পোস্টে কাট অফটা তার তুলনায় কম গেছে। ওকে, তো এখানে তুমি দেখো, তার এক্সাম্পল দেখো, বিপিএম পোস্ট এখানে 99.1429, কিন্তু যদি ইউআর ক্যান্ডিডেটই আমি যদি দেখি, ইউআর ক্যান্ডিডেট দেখো এবিপিএম পোস্টে 96.6% সিলেকশন পেয়েছে। অর্থাৎ এটা কিন্তু আমি তোমাদের গোড়াতেই বলে দিয়েছিলাম যে ইউআর ক্যান্ডিডেট হোক বা এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, প্রত্যেকের জন্য অবশ্যই তোমাদের পোস্টটাকে সেই বুঝে সিলেকশন করতে হবে। যদি তোমার 95%-এর কম মার্কস থাকে তাহলে তোমাদের এবিপিএম পোস্টকে আগে রাখতে হবে, তারপরেই কিন্তু বিপিএম পোস্টগুলোকে সাজাতে হবে। ঠিক তার এক্সাম্পল হিসাবে তোমাদের এখানটা আমি দেখিয়ে দিলাম। দেখো, তো এছাড়া তোমাদের দেখো বাঁকুড়া ডিভিশনেও দেখো 98, 95.29 এইরকম পার্সেন্টেজ সিলেকশন হয়েছে। আমি যদি এখানে জাস্ট সার্চ করি, দেখো কতগুলো জায়গায় 100% কাট অফ গেছে। তো সেখানে আমরা যদি দেখি, তো দেখো এখানেও দেখো পিডাব্লিউবিডি এ ক্যাটাগরি থেকে সে 100% কী করে পায়। মানে সাধারণত আমরা দেখি কি 83-তে সিলেকশন হয়ে যায় পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে, তার এখানে 100%-এ সে সিলেকশন হয়েছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে যে কি করে হয়, ঠিক না। তুমি দেখো এখানে 95.71%-এ ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে সে সিলেকশন পেয়েছে, 96.4%-এ এসসি ক্যাটাগরি থেকে সে সিলেকশন পেয়েছে। ঠিক আছে, তারপরে দেখো, এবার দেখো তোমাদের 92.2857%-এ সিলেকশন পেয়েছে এসটি ক্যাটাগরি থেকে। অর্থাৎ পরবর্তী লিস্টে যার 90 থেকে 91% মতো নাম্বার আছে তার কিন্তু পরবর্তী লিস্টে এবার সুযোগ আছে। তারপরে দেখো, আমি যদি আরেকটু ভালোভাবে দেখি, এখানে তোমাদের দেখো এখানেও এসসি ক্যান্ডিডেট 100%-এ সিলেকশন পেয়েছে, ইউআর ক্যান্ডিডেট 100%-এ সিলেকশন পেয়েছে। এটা বীরভূম ডিভিশনে। দেখো বীরভূম ডিভিশনে 95.85%-এ এসসি ক্যাটাগরি থেকে সিলেকশন পেয়েছে, 97.28, 94.42 পিডাব্লিউবিডি এ ক্যাটাগরি থেকে। আমরা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে আমরা বেশি কিন্তু হাই কাট অফ এবার দেখতে পাচ্ছি। আগের বার কিন্তু লো কাট অফ ছিল, বাট এবারে কিন্তু পিডাব্লিউবিডি যা ক্যাটাগরি থেকে তাদেরও কিন্তু হাই কাট অফ গেছে। ওকে, এবার দেখো এখান থেকে যদি আমি দেখি, এখানে দেখো এই একটা ডিভিশনে, যেটা হুগলি সাউথ ডিভিশনে ইউআর ক্যাটাগরি 100%,
তারপরে দেখো ইউআর ক্যাটাগরি 100%, এখানে ইউআর ক্যাটাগরি 100% হুগলি সাউথ ডিভিশনে। তারপরে দেখো পরপর এখানে 100% কাট অফ গেছে। আবার কিছু জায়গায় দেখো ওবিসি ক্যাটাগরি 96.85 সিলেকশন পেয়েছে, এসসি ক্যাটাগরি 94.42% সিলেকশন পেয়েছে, এরকমও কিন্তু আছে। আবার দেখো এসটি ক্যাটাগরি থেকে 91% সিলেকশন পেয়েছে। ওকে, তারপরে দেখো এসসি ক্যাটাগরি থেকে 95.28% সিলেকশন পেয়েছে। এখানে মনে হয় 89 দেখলাম, 89%-এর একটা দেখলাম কাট অফ, 89%, হ্যাঁ এইখানে 89.85, সেটা হলো এসটি ক্যাটাগরি থেকে হাওড়া ডিভিশনে। দেখো হাওড়া ডিভিশনে, তো এখানে কাট অফটা আমরা দেখতে পাচ্ছি হুগলি সাউথ ডিভিশনে কিন্তু কাট অফ হাই গেছে। তারপরে যদি দেখি তোমাদের মেদিনীপুর ডিভিশনে, সেখানেও সব 97, 99, ঠিক আছে, 98 এইরকম কাট অফ তোমাদের গেছে। তারপরে দেখো মেদিনীপুর ডিভিশনে দেখো 98, 95, মেদিনীপুর ডিভিশনে কিন্তু অনেকগুলো জায়গা। মুর্শিদাবাদ ডিভিশনে দেখো সবথেকে গুরুত্বপূর্ণ, মুর্শিদাবাদ ডিভিশনে ওবিসি ক্যান্ডিডেট দেখো 100%, ইউআর ক্যান্ডিডেট 100%, তারপরে ইউআর ক্যান্ডিডেট 100%, তারপরে এখানে ইউআর ক্যান্ডিডেট দেখো 99.85, তারপরে 100%, 100% এরকম তোমাদের কাট অফ গেছে। তো এই রকম লেভেলের কিন্তু কাট অফ তোমাদের গেছে। তো যাই হোক, এটা নিয়ে আর কিছু বলার নেই। তবে এবার তোমাদের মেন ব্যাপারে বলি যে যারা যারা অন্য ডিভিশনে অ্যাপ্লাই করেছো, মানে হচ্ছে আসাম ডিভিশনে যারা অ্যাপ্লাই করছো, আসাম সার্কেলে যারা অ্যাপ্লাই করেছো, কাছাড় ডিভিশনে যারা অ্যাপ্লাই করেছো, তাদের ক্ষেত্রে দেখো যদি তুমি কাট অফটা দেখো, এসটি ক্যাটাগরি 90.42, অর্থাৎ কিছুটা হলেও কিন্তু কাট অফ ডাব্লিউবির থেকে ডাউন 91.57। ঠিক আছে, অ্যাকোমোডেশন পেতে হয়তো সমস্যা ক্রিয়েট হয়, তো পরবর্তী সময় পেয়ে যায়, কিন্তু কাট অফ যদি তোমরা দেখতে চাও তাহলে কাট অফ কিন্তু মানে ডাব্লিউবির তুলনায় কিন্তু দেখতে গেলে 1 থেকে 2% কম তোমরা দেখতে পাবে। দেখো এটা কিন্তু একটা ডিভিশন, কারণ এই ডিভিশনই একমাত্র বাংলা ল্যাঙ্গুয়েজ আছে, তো সেক্ষেত্রে এখানেই ডাব্লিউবি থেকে অনেকেই অ্যাপ্লাই করে। তো 95.8%-এ 95.71%-এ সিলেকশন হয়েছে। ঠিক আছে, তো এইরকম তোমাদের আছে। তারপরে দেখো 95.57 ইউআর ক্যান্ডিডেট। তো এরপরে আমি যদি নর্থ ইস্ট সার্কেলটা যদি আমি দেখি, নর্থ ইস্টে এখানেও কিন্তু নর্থ ইস্টে কিন্তু ভালোই কাট অফ কিন্তু গেছে। আগরতলা ডিভিশনে স্পেশালি তোমাদের ভালোই কাট অফ গেছে। দেখো সবই 98.4, 98, 98, এখানে তো লম্বা লিস্ট দিয়ে 98। তো যাই হোক, এবার মেন বিষয়বস্তুতে আসি, কোথায় কাট অফ যাদের 60%, 70% বা 80% নাম্বার আছে তাদের কি কোথাও সিলেকশন হতে পারে? তো দেখো এই ব্যাপারটা তোমাদের একটা কথা বলি। দেখো তোমরা জানো যে সার্কেলের মধ্যে অনেকগুলো ডিভিশন আছে, ঠিক আছে, এবার তার মধ্যে কিন্তু বিভিন্ন পোস্ট অফিস আছে। এবার ধরো এই একজন ক্যান্ডিডেট আর এই একজন ক্যান্ডিডেট, ঠিক আছে, এবার এ ধরো মানে যখন ফর্ম ফিল আপ হয়েছে সে বসিয়ে দিয়েছে 98% নাম্বার বসিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু এই যে ক্যান্ডিডেট, সে ক্যান্ডিডেট যে প্রাপ্ত নম্বর তার হলো সেটা 75% হতে পারে, 60% হতে পারে বা 80% হতে পারে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এবার দুজনেই কিন্তু সেম পোস্ট অফিসে অ্যাপ্লাই করেছে, সিট একটা, ক্লিয়ার? এবার এ যতই এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, ইউআর হোক, কিন্তু এ যে নাম্বারটা বসিয়েছে এটা কিন্তু ফেক নাম্বার একটা বসিয়ে দিয়েছে, কারণ যেহেতু মার্কশিট আপলোড করার কোনো চান্স নেই। তাহলে সেক্ষেত্রে যে ক্যান্ডিডেটটা জেনুইন সে কি করবে, সে ডিভিতে অনায়াসে যাবে, কারণ সে জানে যে আমি যে নাম্বারটা বসিয়েছি সেই নাম্বারটা একদম জেনুইন নাম্বার বসিয়েছি। এবার তোমার প্রশ্ন জাগতে পারে যে স্যার প্রাথমিক সিলেকশনে তো সে তো আগে ডাক পাবে, এই ক্যান্ডিডেট আগে ডাক পাবে। হ্যাঁ নিশ্চয়ই ডাক পাবে, কিন্তু যদি পরবর্তী লিস্টে মানে সেকেন্ড লিস্ট, কারণ তোমাদের তো এরপরে আরও লিস্ট জারি হবে, সেকেন্ড লিস্ট জারি হবে, থার্ড লিস্ট জারি হবে, ফোর্থ লিস্ট জারি হবে, এরকম করে তোমাদের পরপর অনেকগুলো লিস্ট জারি হবে। সেখানে যে ক্যান্ডিডেট জেনুইন ক্যান্ডিডেট তার কিন্তু সুযোগটা থাকবে, সে যেরকম পার্সেন্টেজ মার্কসই কিন্তু পাক। তোমরা দেখবে পোস্ট অফিস কিন্তু ভ্যারি করছে বিভিন্ন পোস্ট অফিসে, কারণ ডিভিশন এক, কিন্তু পোস্ট অফিস একটা পোস্ট অফিসে সেখানে কম নম্বরে সিলেকশন হচ্ছে, আবার একটি পোস্ট অফিসে সেখানে বেশি নম্বরে সিলেকশন হচ্ছে, কিন্তু ক্যাটাগরি সেম, দুজনেই ইউআর ক্যাটাগরি থেকে। তাহলে এটা কেন হচ্ছে? অর্থাৎ এখানে কিন্তু একটা ফ্যাক্টর কিন্তু আছে, আমি সেই ব্যাপারটা তোমাদের কাছে বললাম, ঠিক আছে। বাদ বাকি দেখো 60%, 70%, 80% এটা কিন্তু ডিফিকাল্ট আছে। কেন ডিফিকাল্টের কাছে আছে? কারণ এরকমও আছে অনেক জেনুইন ক্যান্ডিডেট যারা
89% পেয়েছে, ঠিক আছে, 90% নাম্বার পেয়েছে, 92%, 95% নাম্বার পেয়েছে, তাহলে তাকে আগে নেবে না কেন, তোমাকে আগে নেবে কেন? তাহলে সেক্ষেত্রে তোমার আগে যদি জেনুইন কোনো ক্যান্ডিডেট যদি তোমার থেকে বেশি নাম্বার যদি পেয়ে যায়, তাহলে অবভিয়াসলি তাকেই আগে সুযোগটা দেওয়া হবে। তো এই অনুযায়ী কিন্তু ব্যাপারটা কিন্তু সেট হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, এবার তোমাদের অনেকের প্রশ্ন আছে যেটা স্যার আমাদের ডকুমেন্টস কি কি নিড আছে এখানে, যাদের যাদের ফার্স্ট লিস্টে যাদের নাম আছে তাদের জন্য বলছি তোমাদের ডকুমেন্টসগুলো কি কি নিড আছে। দেখো, 7ই এপ্রিলের আগে তোমরা সবাই SMS, যারা যারা সিলেক্টেড আছো ক্যান্ডিডেট, সবাই SMS এবং মেল পেয়ে যাবে। ধীরে ধীরে সকলের কাছে SMS মেল চলে আসবে, ঠিক আছে। সেখানে তোমাদের কোথায় তোমাদের ডিভিশন, মানে কোন ডিভিশনে তোমাকে উপস্থিত হতে হবে এটা বলা থাকবে, টাইমটা দেয়া থাকবে, কোন টাইমে উপস্থিত হতে হবে সেগুলোও দেয়া থাকবে, এবং তোমাদের ডকুমেন্টস কি কি লাগছে, অরিজিনাল ডকুমেন্টস এবং 2 কপি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও তোমাদের প্রয়োজন নিয়ে যেতে হবে। এবার দেখো, তোমাদের মার্কশিট লাগছে, অর্থাৎ 10th মার্কশিট, যেটা আগে আপলোড করার উচিত ছিল, অপশানটা দেওয়ার উচিত ছিল, কারণ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে সিলেকশন হচ্ছে, আর মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করারই কোনো অপশান নেই, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন, এটা অনেক স্টুডেন্টের প্রশ্ন আছে। মাধ্যমিকের ভিত্তিতে যেহেতু সিলেকশন করা হচ্ছে, তো মাধ্যমিকের মার্কশিট আপলোড করার কেন সুযোগ দেওয়া হচ্ছে না? এরপরে হচ্ছে আইডেন্টিটি প্রুফ। দেখো, এখানে তোমাদের আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, বা তোমাদের প্যান কার্ডও তুমি চাইলে দিতে পারো, তবে প্যান কার্ড কিন্তু ম্যান্ডেটারি নয়, কারণ 18 বছর ন্যূনতম বয়সে অনেকেই প্যান কার্ড করে উঠতে পারে না, তো সেক্ষেত্রে প্যান কার্ডটা তোমাদের ম্যান্ডেটারি নয়। যদি তোমার থাকে তুমি শো করতে পারো, যদি না থাকে কোনো অসুবিধা হবে না। এরপরে হচ্ছে তোমার কাস্ট সার্টিফিকেট, অবশ্যই সেন্ট্রাল সার্টিফিকেট তোমাদের প্রয়োজন, অবশ্যই তোমরা সেটা রেডি রেখেছো নিশ্চয়ই। PWD সার্টিফিকেট লাগছে, EWS এর জন্য EWS সার্টিফিকেট লাগছে, ট্রান্সজেন্ডারদের জন্য ট্রান্সজেন্ডার সার্টিফিকেট লাগছে, ডেট অফ বার্থের প্রুফের জন্য ডেট অফ বার্থের সার্টিফিকেট, অথবা তোমাদের 10th অ্যাডমিট কার্ড বা 10th সার্টিফিকেট সেটা প্রয়োজন হচ্ছে, এবং তোমাদের মেডিকেল অফিসারের কাছ থেকে তোমাদের অবশ্যই, বা কোনো মেডিকেল ক্লিনিক থেকে তোমাদের মেডিকেল সার্টিফিকেটটা নিয়ে নিতে হবে, এটাও কিন্তু তোমাদের প্রয়োজন আছে। কোনো হেলথ ক্লিনিক, সরকারি হেলথ ক্লিনিক থেকে সেটা তোমরা পেয়ে যাবে। এর পরবর্তী সেটা হলো যারা অরুণাচল প্রদেশের স্টেট থেকে, তাদের জন্য এটা তোমাদের জন্য নয়। তো এই সব ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের প্রয়োজন, এবং তোমাদের কোথায় উপস্থিত হতে হবে? ডিভিশনাল হেড, ইউনিট হেডের ওখানে কিন্তু যে কম্পিটেন্ট যে অথরিটি আছে তার কাছে যে ফিজিক্যাল ভেরিফিকেশন করাবে, কারণ তোমাদের প্রথম স্টেজে একটা ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, তারপরে ডিজিটালি ভেরিফিকেশন হবে, সেটা পরবর্তী সময় হবে, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটাকে তোমাদের কাছে ক্লিয়ার করলাম। তো যারা যারা এই ভিডিওটা দেখছো, প্রত্যেকে তোমরা কমেন্টে জানাবে যে 10th তোমরা কত % নাম্বার পেয়েছো এবং কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো, এবং তোমাদের সিলেকশন কি ফার্স্ট লিস্টে হয়েছে। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবে, আর যদি না হয়ে থাকে ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নেই, কারণ এখনও অনেকগুলো লিস্ট তোমাদের জারি হওয়া বাকি আছে। তাই বলছি, প্রত্যেকে তার জন্য ওয়েট করে থাকো, এবং যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো, কারণ আমি একমাত্র অথেন্টিক ইনফরমেশন সবার আগে তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। এখনের মতো এটুকুই, টাটা।